নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলা আর আমি সৌমেন। আজকে শুরু করছি খোলা বিতর্ক, নিউজ পোল বাংলার বিশেষ অনুষ্ঠান। টকশোয়ের হট্টগোলে যখন হারিয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, আর সেখান থেকে কিন্তু খোলা বিতর্কে নিয়ে এসছে নিউজ পোল বাংলা। আর আজকে নিউজ পোল বাংলা একাধারে জ্বলন্ত ইস্যুগুলো নিয়ে যেমন আলাপ আলোচনা করবে, অবশ্যই থাকবে এসআইআর বা নিবিড় সংশোধন পদ্ধতি, থাকবে রাজ্যের নানান ইস্যু। আর আজকে আমাদের স্টুডিওতে এসছেন দুজন অতিথি। বিজেপির পক্ষ থেকে এসছেন অ্যাডভোকেট প্রসেনজিৎ ঘোষ, তিনি ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক। প্রসেনজিৎ বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত নমস্কার বাংলায়। আর আমাদের সঙ্গে আছেন এই স্টুডিওতে উপস্থিত বিশিষ্ট তৃণমূল নেতা অমরনাথ প্রসাদ, যিনি তৃণমূল কংগ্রেসের এসসি এবং ওবিসি সেলের সাধারণ সম্পাদক। দুজনকেই আমরা স্বাগত জানাই। দাদা, অনেক অনেক ধন্যবাদ। এখন যেটা বার্নিং ইস্যু হচ্ছে এসআইআর এর বিরুদ্ধে পক্ষেও যেমন যুক্তি রয়েছে, বিপক্ষেও যুক্তি রয়েছে। বিরোধীরা লাগাতার এই বাদল অধিবেশন প্র্যাকটিক্যালি অচল অবস্থা হয়ে রয়েছে। আপনাদের এসআইআর এ আপত্তি কেন? দেখুন, আমাদের এসআইআর এ আপত্তি, আমাদের দলের যেটা পক্ষ থেকে বিরোধিতা করা হচ্ছে, যদি আপনি এসআইআর বলেন তাহলে বিহারের মুখ্যমন্ত্রীর উপমুখ্যমন্ত্রী মনে হয়, সেখানেও দেখবেন ওনার কিন্তু দুটো করে নাম রয়েছে। এমনি প্রতিটা জায়গায় কিন্তু ওনার নাম রয়েছে, ভারতীয় জনতা পার্টি অনেক। তো বিরোধিতা করছে এই জন্য আমরা এসআইআর। গতকাল দেখেছেন যে লোকসভার সামনে আমরা বিরোধিতা করেছি, ভারতীয় জনতা পার্টি সেটাকে অচল অবস্থা করেছে। আমাদের দুটো সাংসদ মিতালি বাগ এবং মৌবাদী অজ্ঞান হয়ে পড়েছে, কংগ্রেসের অনেকে হয়ে পড়েছে। এসআইআর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা এখানে লাগু হতে দেব, সেটা বিরোধিতা করবে, সেটা করছেও দল। সেটা জাস্টিফিকেশন নিশ্চয়ই দল করছে, জাস্টিফিকেশন দেখে নিশ্চয়ই দল সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির এই যে এসআইআর এই মুহূর্তে লাগু করাটা, এটাকে আমরা প্রসেনজিৎ, এইখানে কি আপনারা এদের সাথে কি সহমত পোষণ করছেন যে আপনারা বড্ড তাড়াহুড়ো করছেন এসআইআর নিয়ে? এত তাড়াহুড়ো কিসের? ভোট বড় বালাই? প্রথমেই আমি এই তাড়াহুড়ো করছি আমরা, মানে ভারতীয় জনতা পার্টি তাড়াহুড়ো করছে, এর বিরোধিতা জানাই। কারণ নির্বাচন কমিশন একটা অটোনমাস বডি। স্বাধীনতার পর থেকে 1995 সাল পর্যন্ত, তার আগে পর্যন্ত কংগ্রেস এটাকে একটা ঘুমঘরে পাঠিয়ে রেখে দিয়েছিল। কংগ্রেস সরকার পরিচালিত যে সরকার ছিল, সেই সরকারে আমরা দেখেছি আজকের এই শাসক দলের যিনি মুখ্যমন্ত্রী, তিনিও সেই সরকারের যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন। টিএন শেষান নামক একজন মুখ্য নির্বাচন আধিকারিক, যে নির্বাচন কমিশনের মাথায় বসে আছে, তার আগে স্বাধীনোত্তরও ভারতবর্ষে কেউ জানতো না, জানতে দেয়নি কংগ্রেস। প্রথম টিএন শেষানের থেকে আমরা জানতে পারি ভোটার কার্ডের সচিত্র পরিচয়পত্র। এখানে তো আপনারা দাবি করতে পারেন না, এটা তো মুখ্যমন্ত্রী। শুনুন না, উনি 2004 সালে বলেছেন, আর 95-এ হয়েছেন। উনি অনুপ্রবেশকারী নিয়ে 2004 সালে সংসদে বলেছেন। আর 91 সাল থেকে পিভি নরসিংহ রাওয়ের সংখ্যালঘিষ্ঠ সরকার, যেটা কিনা বামপন্থীদের সমর্থনে ছিল, সেই সরকারের যুব ক্রীড়া কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই কারণে উনি দায় অস্বীকার করতে পারেন না। আর আজকে যখন নির্বাচন কমিশন একটা অটোনমাস বডি, তার যে নির্দিষ্ট সংবিধান আছে, তার যে নির্দিষ্ট দলিল আছে, সেই দলিলে 323 থেকে 330 ধারা পর্যন্ত প্রতিটা ধারা তাকে স্বশাসিত করবার এবং প্রতিটা ধারা অনুযায়ী কাজ করবার পূর্ণ স্বতন্ত্র স্বাধীনতা দিয়েছে। এই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে কৌটোবন্দি করে রাখবার চেষ্টা করেছে। আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখেছি, আমরা পৌরসভার নির্বাচনে দেখেছি, বিভিন্ন নির্বাচনে দেখেছি। আর উনি যেটা বলছেন যে ওনার দল বিরোধিতা করছেন, হতে দেবেন না,
তার মানে কি সংবিধান বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী। আজকে নিবিড় সংশোধন, এই সংশোধন তো প্রথমবার নয়। প্রথমবার কি? প্রথমবার নয়, 2002 সালে হয়েছে, 2003 সালে হয়েছে বিহারে। আর আজকে উনি কেন বলছেন বিহারের কথা? উপমুখ্যমন্ত্রী দুবার না, আমাকে লেট মি ফিনিশ, এই ভদ্রতাটুকু রাখেন দাদা, এইটুকু রাখেন, আমাকে শেষ করতে দিন, শেষ করতে দিন। একজন করে আপনারা বলুন। এই উপমুখ্যমন্ত্রী বিহারে দুবার নাম আছে, সেটা সংশোধনে নাম কাটবেই। যেমন তেজস্বী যাদব, যিনি দাবি করেছিলেন যে আমার নাম এই যে বাদ দেওয়া হয়েছে, কিন্তু সেটাও দেখা গেছে তেজস্বী যাদবের দুবার নাম আছে। কিন্তু ওনারা বলছেন না, লাভলি খাতুন তিনি কে? কোর্ট রায় দিয়েছে লাভলি খাতুন বাংলাদেশি মহিলা, তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি, তাকে পঞ্চায়েতের প্রধান বানানো হয়েছে। তিনি 21শে জুলাইও পার্টির মিটিংয়ে গেছেন, এখনো তৃণমূল কংগ্রেসটা করছেন। উনিও জবাব দেবেন। আলোরানী দেবী, যিনি বনগাঁয় ক্যান্ডিডেট হয়েছিলেন, তিনি কে? কোর্ট নির্দেশ দিয়েছেন তিনি বাংলাদেশি, তার বিরুদ্ধে কেন পদক্ষেপ গ্রহণ করেননি? তাহলে মৃত ব্যক্তি, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা যারা এসছে, তাদের নাম বাদ গেলে তৃণমূলের কোথায় আঘাত লাগছে, কোথায় জ্বালাটা ধরছে, সেটা একটু পরিষ্কার করুন। একটু অমরনাথ দাকে বলতে দিতে হবে যে অমরনাথ দা বলছেন যে আপনারা অনুপ্রবেশকারীদেরকে মদত দিচ্ছেন, পরিষ্কার যেটা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছেন, সেই জন্যই আপনারা নাকি এসআইআর বিরোধী। কি বলবেন? এবার আপনি বলুন না, ইউনি যে কথাটা বললেন এক্ষুনি, এই যত রোহিঙ্গা আসছে, কোত্থেকে আসছে? এই সিকিউরিটিটা কে দেয়? গৃহমন্ত্রী অমিত শাহ দেন তো? বিএসএফ দেয় তো বিএসএফ কি করছে এখানে? সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে? না, আগে উত্তরটা দিন, লাভলি খাতুন কোথায়, কেন অ্যারেস্ট হয়নি? লাভলি খাতুন হ্যাঁ কি না অনুপ্রবেশকারী, হ্যাঁ কি না? আপনি তৃণমূলের 21শে জুলাই কি করছিল, কি করছিল অনুপ্রবেশকারী? কিন্তু আপনি আর আপনাকে বলছি, লোকসভা ভোটে কেন না এসআইআর লাগু হলো? আরে আমি এই লোকসভা ভোটে কেন না লাগু হলো? আমরা আজকে একটা মিনিট, দর্শকদের বোঝবার স্বার্থে আমরা বলি, আপনারা বলুন, কিন্তু এক একজন করে বলুন, যাতে দর্শকরাও এটা রিলেট করতে পারেন। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে যখন সকালবেলা অভিষেক ব্যানার্জি বলেছেন যে লোকসভা ভঙ্গ করে দিয়ে ইলেকশনটা এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে কে রোহিঙ্গা কে কোথায় আছে, উনি তো খোলামেলা চ্যালেঞ্জ করছেন। মোদিজি অ্যাকসেপ্ট করুক না, এই চ্যালেঞ্জটাই খারাপ। উনি কাছে সকালবেলায় স্টেটমেন্ট দেখুন আপনি এয়ারপোর্টে দিয়েছেন, তাহলে কি ইলেকশনটা করুক না। এই এসআইআর, এই এনআরসি, এইগুলো এখন এই ভোটের সময়, বাংলা ভোটের সময় প্যান ইন্ডিয়া হচ্ছে, লোকসভা সারা ভারতবর্ষে হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, শুধু একটি মাত্র রাজ্য নয়, কারণ ভয় পেয়েছে মমতা। আপনি একবারও বললেন না লাভলি খাতুন কেন ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের মিটিং মিটিংয়ে, আলোরানী দেবী কেন রয়েছেন? ঠিক আছে, এবার মামলা হয়েছিল, মামলায় হেরে গেছে, হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে, হাইকোর্টের নির্দেশ মানেন না তো এই সরকার, না মানুক সেটা তার ব্যাপার, সংবিধান বিরোধী সরকার। জানেন না, যখন স্পেসিফিক বলেছি, আলোরানী সরকার তখন তো বিজেপি করতেন। আরে বাবা, ক্যান্ডিডেট হয়েছে বিধানসভায়, বলছিলেন তার আগে তো ক্যান্ডিডেট হয়েছিল আলোরানী। আরে কোর্ট তো তখন হয়নি, কোর্ট যখন পরিষ্কার করে দিয়েছে 5 বছর কেন তৃণমূল করছে, অনুপ্রবেশকারী কেন তৃণমূল করছে 5 বছর ধরে। আলোরানী সরকারকে আমি বলেছিলাম বাংলাদেশি, আপনি হয়তো জানেন না। আরে এভাবে কথা ঘোরানো হচ্ছে, স্পেসিফিক কোয়েশ্চেন স্পেসিফিক আনসার দিন, যদি থাকে না থাকে বলে দিন। সকালবেলা অভিষেক ব্যানার্জি বলেছে আমার চুল সব জায়গায় আছে, শুধু মাঝখানটায় কম আছে, সেটাই চালিয়ে দিন। যেমন পার্থ চট্টোপাধ্যায় এক সময় বলতেন, জোর পার্থ, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমার সারা মাথায় কালো চুল আছে, শুধু মাঝখানটায় পাকা আছে। জোর তুলে নিয়ে আসেন, তাহলে এই যে আপনার বিরোধী দলের নেতা, এই তো আমার কাছে এসেছিল, ইনি তো সব জায়গায় বলেনি সেদিকে। আরে বাবা, বলতে দিন, আপনি যখন শাসক দল একটা প্রমাণ দিক না, আমাকে বলতে দিন। এই যে উনি 4 দিন আগে 12 স্টেটমেন্ট দিয়েছেন, তাপস দাশগুপ্ত আবার পা ধরেছে, উনার পা সবাই ধরে, কিন্তু উনি যে লোকটা পা ধরেছে সেই লোকটার নাম কি বলতে পারছেন? বিজেপিতে থাকা অবস্থায় শুনুন, তখন ওর মতো ভদ্রতা কেউ নেই। শুনুন, আমি আপনাকে
প্রসঙ্গান্তরে চলে যাচ্ছেন, অনুপ্রবেশকারী প্রসঙ্গ, এখানে একটা প্রশ্ন সেটাকে প্রসঙ্গান্তরে চলে যাচ্ছেন। লাভলি খাতুন অনুপ্রবেশকারী হ্যাঁ কি না, যদি হয় তৃণমূলে কি করছে? না আমরা একটু দর্শকদের বোঝবার সুবিধার্থে একটা বিষয় একটু ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে বিতর্ক খুবই ভালো, কিন্তু বিতর্কের ডেসিবেল এত হলে তো দর্শকরা রিলেট করতে পারবে না। এই জায়গাটা থেকেই প্রশ্ন যে অমরনাথ দত্ত একটা প্রশ্ন তুলেই দিলেন, তাহলে কোন রাজ্য সরকার যদি প্রশাসন না মানে আপনারা কি করছেন? দেখুন, সেটা সংসদীয়, আপনাকে বলি সংবিধানের অনেকগুলো পার্ট আছে, অংশ আছে। একটা ফেডারেল স্ট্রাকচার আছে, একটা হচ্ছে যৌথ ব্যবস্থা আছে। তো ফেডারেল স্ট্রাকচারকে যদি কেউ অস্বীকার করে, অটোনমাস বডিকে কেউ যদি অস্বীকার করে, তার বিরুদ্ধে নির্দিষ্ট পদক্ষেপ হবে। যেমন নির্বাচন কমিশন থেকে মুখ্য সচিবকে, আজকে লায়েবল তো চিফ মিনিস্টার নন, তিনি সিইও হতে পারেন, কিন্তু এখানে লায়েবল হবেন মুখ্য সচিব। আজকে চিফ মিনিস্টার যে দায় দায়িত্বগুলো করাচ্ছেন দিয়ে আইএএস অফিসারদের দিয়ে, আইপিএস অফিসারদের দিয়ে, তারা কিন্তু দায় এড়াতে পারবে না। কারণ ফেডারেল স্ট্রাকচারটাই দাঁড়িয়ে আছে এই যে ব্যুরোক্র্যাটস এবং অটোক্র্যাটসদের উপর নির্ভর করে। মুখ্য সচিবকে কালকের বিকেল 5টার মধ্যে ডেকে পাঠানো হচ্ছে দিল্লিতে, তাকে যেতে হবে, কি উত্তর দেয় দেখুন। তারপরে কেন তারা এফআইআর করছেন না দুজন ইআরওর বিরুদ্ধে? কেন যারা অস্থায়ী কর্মী ছিল ডেটা এন্ট্রি, তাদেরকে অ্যারেস্ট করানো হলো না? এর জন্য উত্তর চেয়েছে। সারা প্যান ইন্ডিয়া হচ্ছে, শুধু তো পশ্চিমবঙ্গ হলো না, তা পশ্চিমবঙ্গে গেল কেন? আজকে এই যে রায়হাট গোপালপুর, এর পাশের বিধানসভা, একটা ছেলের নাম 8টা বুথে, তা করবে না? সেটা সংস্কার করবে না, সংশোধন করবে না? তা উনি যদি বলেন যে হ্যাঁ 8টা জায়গায় থাকবে, যেহেতু শাসক দল করে, তাহলে বলুন, উনি পাবলিকলি বলুন যে আমরা চাই অনুপ্রবেশকারীও থাকবে, আমরা চাই মৃত ব্যক্তিরাও থাকবে, আমরা চাই আমাদের কর্মীদের নাম, তৃণমূল কর্মীদের নাম 8 জায়গায় 10 জায়গায় করে থাকবে। একটা প্রশ্ন উঠছে, এই যে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে সীমান্ত সুরক্ষা কাদের? সীমান্ত সুরক্ষা দেয় সীমান্ত রক্ষী বাহিনী, তাহলে সেই সীমান্ত রক্ষী বাহিনীর যে প্রশ্নটা একদম ঠিক উত্তর দিন, যে সেই জায়গা থেকে তাদের নজর এড়িয়ে তারা রাজ্যের একদম ঠিক কথা বলছে অমরনাথ দার কাছে। এটা একদম বললাম যে উনি একদম সঠিক কথা বলেছেন, কিন্তু অর্ধ সত্য বলেছেন। 572 কিলোমিটার অসংরক্ষিত রয়েছে আমাদের বর্ডার বাংলাদেশের সঙ্গে, যেটা আমরা শেয়ার করি। পশ্চিমবঙ্গে 72টা আউটপোস্ট করবার জন্য এই 572 কিলোমিটারের জমি অধিগ্রহণের টালবাহানা করছে, এবং স্বরাষ্ট্র মন্ত্রক এর জন্য সংসদে দাঁড়িয়ে অমিত শাহ মহাশয় বলে দিয়েছে যে 11টা রিমাইন্ডার দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, টোটাল 36 রাজ্য সরকারকে। তৎসত্ত্বেও রাজ্য সরকার এই হালে গত মাসে 2টো পোস্টের জন্য মাত্র উদ্যোগ নিয়েছেন। যেমন রেলের 51,000 কোটি টাকার প্রজেক্ট সচল হচ্ছে না রাজ্য সরকারের অনিচ্ছার কারণে। জমি অধিগ্রহণের আপনাকে বলি, আইনটা কিন্তু রাজ্য সরকারের পক্ষেই। রাজ্য সরকারকে জমি অধিগ্রহণ করতে হবে, এই রাজ্যের আইন শৃঙ্খলা সেটাও কিন্তু করতে হবে। আজকে বিএসএফ যদি কাউকে ধরে, কার হাতে তুলে দেয়? পুলিশের হাতে তুলে দেয়। আজকে বেড়া দেওয়ার, ফেন্সিং করবার জমি দেবেন না আপনি আপনাদের স্বার্থে। শাহজাহান যেহেতু ওখানে হোটেলে বসে কোটি কোটি টাকার জাল টাকার কারবারি করবে লোক দিয়ে, বা অনুপ্রবেশকারীদের নিয়ে আসবে। এখানে আপনার সুন্দরবনে দেখুন, আমরা একটু দর্শকদের আরো একটু ইনফরমেশন দিয়ে যাই। তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং দেশের উপপ্রধানমন্ত্রী হচ্ছেন লালকৃষ্ণ আদবানি। তিনি কিন্তু পশ্চিমবঙ্গের রাইটার্স বিল্ডিং এ এসে বুদ্ধদেব ভট্টাচার্যকে এই বাংলার যে উন্মুক্ত সীমান্ত তার জন্য জমি চেয়েছিলেন। তখনও কিন্তু এই সীমান্ত সমস্যাটা আজকে যেরকম বলছেন আপনারা তৃণমূল কংগ্রেসের জন্যই এর জন্য দায়ী, আমরা কোনো পক্ষ না নিয়েই বলতে পারি এই উন্মুক্ত সীমান্ত সমস্যা কিন্তু বাম আমলেও ছিল। অমরনাথ দা, আপনাদের দিকেই তো বলটা ঠেলে দেওয়া হচ্ছে। এখানে একটু 30 সেকেন্ড বলে নিচ্ছি। এখানে আপনি যদি দেখেন যে জনবিন্যাস বদলেছে, যে ডেমোগ্রাফি বদলেছে, সেটা যদি উত্তর 24 পরগনা যদি দেখেন লাস্ট 15 বছরে ডেমোগ্রাফি বদলাবার কথা বলছি পার্সেন্টেজ, দক্ষিণ 24 পরগনা তার পার্সেন্টেজ হচ্ছে 21%। আজকে উত্তর 24 পরগনা তার পার্সেন্টেজ হচ্ছে 23%। আজকে মুর্শিদাবাদ যদি ডিস্ট্রিক্ট দেখেন প্রায় 26%। এই যে বৃদ্ধির হার,
আমাকে একটু দর্শক যে জনবিন্যাস বদলাচ্ছে, সেখানে তো আমার যে নিউ টাউনে বসে আছি এখানে 20% ভোট বৃদ্ধি হয়েছে 294 এর মধ্যে। সব দোষ নন্দ ঘোষ, আপনারাই সবটার জন্য দায়ী। বিজেপির স্পষ্ট বক্তব্য, কি বক্তব্য? যদি ওনারা বলেন যে সব দোষ, যদি বলেন, ওদের কাছে বলার তো কিচ্ছু নেই। একটাই কাজ, রাজ্য সরকারকে বিরোধিতা করা, রাজ্য সরকারের নামে বদনাম ছড়ানো, মাননীয় মুখ্যমন্ত্রীর নামে বদনাম ছড়ানো, অভিষেক ব্যানার্জি নামে বন্ধ। এছাড়া তো ওনাদের কোনো কাজ নেই। উনি অনেক প্রশ্ন এড়িয়ে অন্যদিকে চলে গেছিলেন, শেখ শাহজাহান অব্দি চলে গেছিলেন, আমি জানি না, সেটাও রিলেটেড অনুপ্রবেশকারীর সঙ্গে। কিন্তু আজকে উনি বলেছেন যে বিএসএফ এর পর মুখ্যমন্ত্রীর কথাটা, আপনি যেটা কথাটা বলে ফেললেন, বুদ্ধদেব বলেছেন, একদমই, এটা তথ্য রয়েছে পাবলিক ডোমেইনে। তখন থেকে নিয়ে এই অবধি কিন্তু কোনো স্টেপ নাই। তারপরে কিন্তু বামেরাও দায়ী, বামেদের সরকারও দায়ী ছিল। একদম, ওরা তো শেষ করে দিয়েছে পশ্চিমবঙ্গটাকে, ছেড়ে দিন ওদের প্রশ্ন। না, আমার প্রশ্ন তা না, বিজেপি, আপনারাই সব না না, বিজেপি তখন থেকে এখন অব্দি সাইলেন্ট বসে রয়েছে। আজ দেখুন লোকসভা ভোট কিন্তু বাইরের লোক ভোট দেয়নি। এর আগে যখন 18টা সিট ছিল তখন কিন্তু ভোট দেয়নি বাইরের লোকরা এসে, তখন রোহিঙ্গাগুলো আমাদেরই ছিল, মানে বিজেপিরই ছিল, এটা বলতে পারবে। এই মুহূর্তে যখনই দেখেছি যে পশ্চিমবঙ্গ একটা উত্তপ্ত করে, যে কোনো ভাবে এসআরও বলুন এবং এনআরসি বলুন, উত্তপ্ত করে, কারণ ইস্যু নেই। আমি যদি একটু সরে বলি, সত্যি তো বিজেপির তো কোনো ইস্যু নেই, কোনো এজেন্ডা নেই। একটু নিরীহ মেয়ে মারা গেছে, তাকে নিয়ে ভারতীয় জনতা পার্টি মাঠে নেমে পড়েছে। আর কোনো ইস্যু আছে কি? সেইখানেও কিন্তু একটা প্রশ্ন আছে, দলের বিভাজন। না দিলীপ ঘোষ, না সুকান্ত মজুমদার, না শ্রমিক ভট্টাচার্য। এখন উনি বলবেন এটা তো ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম ছিল না, তাহলে ওখানে 70টা এমএলএ এমনি গেলে তো বিজেপির নাকি কোনো ইস্যু নেই, তৃণমূলের ভুলভাল কথাবার্তা বলে। আজকে যদি স্ট্যাটিস্টিক দেখেন, 2024-এর 9ই আগস্ট আরজিকরের যে ঘটনা ঘটেছে, তারপর থেকে 3 মাসের মধ্যে 72টা খুন ধর্ষণের ঘটনা ঘটেছিল। তার মধ্যে 27টা হচ্ছে ধর্ষণের ঘটনা ঘটেছিল, 17টা খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে। তো পশ্চিমবঙ্গ ব্যাপী যে খুন ধর্ষণের ঘটনা ঘটছে, সে ল কলেজই হোক, আর দক্ষিণ 24 পরগনাই হোক, আর আপনার আদিবাসী নাবালিকাই হোক, হাসখালি হোক, সেই জায়গায় বেড়েছে। তার জন্য কন্যা সুরক্ষার প্রয়োজনীয়তা আছে। আবার পাশাপাশি উনি যে কথাটা বলছেন, এই যে এতদিন কি করছিল সরকার, মানে কেন্দ্র সরকার, বামপন্থীদের সময় থেকে এই পর্যন্ত, আজকে যদি বামপন্থীদের সময় থেকে এই পর্যন্ত বলেন বামপন্থীদের দোষ, তখন কেন্দ্র সরকারটা কার ছিল? বামপন্থীরা যে সময় এটাকে উপেক্ষা করেছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় শরিক ছিলেন সেই কেন্দ্র সরকারের। উপেক্ষা করতে পারেন না, তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবাসীর কাছে, তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেও কিন্তু কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একদা এনডিএর শরিক ছিল, একদা কংগ্রেসের শরিক, কংগ্রেসের হয়ে মন্ত্রিত্ব করেছে। তখন বিজেপির কাছে কোনো ইস্যু নেই। কে বলেছে ইস্যু নেই? শাসক দল এমন একটা দপ্তর বলতে পারবে না চুরি করেনি, আরে চুরি করেনি এমন একটা দপ্তর বলুন তো, বলুন একটা দপ্তরের নাম বলুন চুরি হয়নি, এমন একটা দপ্তর নাম বলুন। দুর্নীতি, এমন একটা দপ্তর বলুন যেখানে অমিত শাহ কাটি নড়ে না। আরে বাবা, আপনার বোধহয় জানেন না, প্রধানমন্ত্রী দপ্তরটা প্রধানমন্ত্রী সামলায়, না না, পিএম দপ্তরটা উনি সামলায়। না না, এই তো মুশকিল হয়ে গেল, মুশকিল হয়ে গেল। পাঁচিলের ওপারে উঁকি মারার স্বভাবটা আপনাদের গেল না। আপনি সবকিছু বুঝে গেছেন, জেনে গেছেন। তৃণমূলরা সব জানতা, তৃণমূলরা সব জানতা। আজকে টপিক গোলাচ্ছি না, আজকে বাংলা ভাষা নিয়ে কথা বলছে আর গুজরাটের থেকে তখন বিজেপির স্ট্যাটিস্টিক বলছে পশ্চিমবঙ্গে যে পরিমাণ নারী ধর্ষণ খুন হয়েছে, স্ট্যাটিস্টিকটা দেখুন। আজকে কেন বাংলা ভাষার কথা বলতে গিয়ে গুজরাটিদেরকে প্রার্থী করতে হবে? আজকে কেন কীর্তি আজাদকে প্রার্থী করতে হবে? কটাও বাঙালি লোক প্রার্থী করেছেন, আমরা লোকসভায় কটাও বাঙালি প্রার্থী করেছি। কেন বলুন, বলুন
বলুন, নরম জায়গায় হাত লাগছে, ব্যথা লাগছে, ব্যথা লাগছে, ব্যথা লাগছে, ব্যথা লাগছে, ব্যথা লাগছে, তাহলে সেই দলের অধিকারী নেই বাংলা ভাষা নিয়ে কথা বলা। কীর্তি আজাদ কিছুদিন আগে যে কথা বলেছে, একটু বলে দিই যে দাদা, যে আপনাদের বিরুদ্ধেই তো অভিযোগ উঠছে যে আপনারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা এবং বাঙালিদের উপর অত্যাচার করছেন। দেখুন নইলে এই ঘটনা আজকে দেখুন, আবার আপনারাই বাংলায় ভোট চাইতে যাচ্ছেন। শুনুন, এটা তো তৃণমূলের বক্তব্য। না তৃণমূলের বক্তব্য, তারও যুক্তি আছে তো, বলতে দেবেন তো। হ্যাঁ, যে রাজ্যে হচ্ছে ঘটনা, সেই রাজ্যগুলো থেকে এখনো পর্যন্ত উনি বসে আছেন কতজন বাংলাদেশিকে পুশ করা হয়েছে সরকারিভাবে, সে সংখ্যাটা জানেন? সেইগুলো যতজন পুশ করা হয়েছে তার মোর দ্যান 90% হচ্ছে বেঙ্গল ছাড়া অন্য স্টেটের। এবং বাংলাদেশের বিডিআরের সঙ্গে ফ্ল্যাগ মিটিং হয়ে বিডিআর মেনে নিয়েছে। হ্যাঁ, হতে পারে বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে, সেটা অস্বীকার করছি না, দুই একটা কেসে, কিন্তু সব ঘটনাই বিক্ষিপ্ত, সব ঘটনাই তাহলে ওখানে 3600 পুশব্যাক হতো না। 3600 বিডিআর ফ্ল্যাগ মিটিং করে দফায় দফায় আমাদের বিএসএফ এর সঙ্গে মেনে নিয়েছে, তারা টেক আপ করেছে সেটা। তাহলে 36টা কেস নিশ্চয়ই ছিল অনুপ্রবেশকারী, না হলে হতো না। আর বাংলায়ও নিশ্চয়ই আছে বলে লাভলি খাতুন উপপ্রধান হয়েছে, তার জন্যই তো নুরুল রায় এসে নারায়ণ হয়েছে এখানে, তার জন্যই তো সুন্দরবন এলাকায় ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড পাওয়া যাচ্ছে, বাবার নাম আর বাবার দুটো ছেলে, অথচ দেখা যাচ্ছে অন্য লোক বাবা নাম ব্যবহার করছে। এই যে গোলযোগ, কথাগুলো সব মেনে গতবার যে লোকসভা নির্বাচন হয়েছিল, যখন 18টি সিট আপনারা পেয়েছিলেন, তখন কি পরিস্থিতি ছিল একটু বলতে পারবেন? তখন এর বিরোধিতা করলেন না কেন? কি হঠাৎ করে 18 থেকে 12? আরে বাবা, নির্বাচন কমিশন করবে তো, তাহলে ছেড়ে দিন না। নির্বাচন কমিশন করছে, তাহলে আপনারা করছেন কেন? করতে দিন না। আজকে স্বশাসিত সংস্থা তাকে মানছেন না, সংবিধান মানছেন না, মানুষকে বোকা বানাচ্ছেন। আগে লাভলি খাতুনকে পুশব্যাক করুন, আগে আলোরানীকে পুশব্যাক করুন, নয় আলোরানীকে বলুন নাগরিকত্ব ফর্ম ফিল আপ করতে হিন্দু শরণার্থী হিসাবে। আপনাকে একটা কথা বলি, যেই রাজনীতিতে আপনারা খেলা শুরু করেছেন, আবার খেলা কি? খেলা তো দিদি খেলছে, খেলা তো দিদি খেলছে, সংখ্যালঘু মানুষদের নিয়ে খেলা করছে, মরছে সংখ্যালঘু, মারছে সংখ্যালঘু, জেল ঘাটছে সংখ্যালঘু। পাকিস্তানের ঝান্ডা যেভাবে শুভেন্দু অধিকারী পোড়াচ্ছেন, আপনি বলতে পারেন সারা বড় বাজারে পাকিস্তানের ঝান্ডা, আর যেভাবে বাংলার পুলিশ ন্যাশনাল ফ্ল্যাগে মারাচ্ছে সেটা আপনি করতে পারেন? ন্যাশনাল ফ্ল্যাগ যেভাবে মারাচ্ছে, এই তো আপনারা তো দেখুন, একমাত্র সংসদ, বিদেশি সংসদ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর উদ্ধৃতি কোট করে নিয়ে সংসদে প্রশংসা করা হয়, সেটা হচ্ছে পাকিস্তানের সংসদ। আজকে বলছেন জিহাদি, সমর্থন করেন জিহাদি। আজকে 2 লাখ বালুচিস্তানকে মেরেছে, 4 লাখ আফগানিস্তানিদের মেরেছে, তারা সংখ্যালঘু ছিল না? আন্তর্জাতিক প্রসঙ্গে একেবারেই ঢুকবো। তাদের সংসদে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে সঞ্চালক হিসেবে উদ্ধৃতি দিয়ে প্রশংসা করা হচ্ছে। সূত্রটা ধরিয়ে দেওয়া, আপনারা উভয় রাজনৈতিক দল একে অপরকে বলছেন এ ওর পাঁচিলে উপর উঠে দাঁড়িয়ে উকি মারছে, কিন্তু বাংলায় বিশেষ করে গোটা ভারতে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত বিষয় হচ্ছে এসআইআর, ভোটার তালিকা নিবিড় সংশোধন। এই উকি একে অপরের দিকে রাজনৈতিক দলগুলো উকি মারতে গিয়ে বহু মানুষ কিন্তু আশঙ্কায় ভুগছেন, কি করে এদেরকে। এবার আপনাকে দু তিনটে রাজ্যের কথা বলি, যে রাজ্যগুলোতে এসআইআরও শুরু হয়ে গেছে, মানে একসঙ্গে হচ্ছে তো সারা ভারতবর্ষে। আপনাকে বলি তামিলনাড়ু, বুঝেছেন, সেখানে কিন্তু এত উত্তাপ নেই। কেরলে উত্তাপ নেই। নর্থ ইস্টের অনেক রাজ্য আছে বিজেপি ছাড়া, বলছি বিজেপি ছাড়া রাজ্যে আজকে, কারণ এখানে এক্স্যাক্টলি এই কথাটাই বলছি, এখানেই তো অনুপ্রবেশকারীদের নিয়েই তো মিটিং মিছিল। না তাহলে চাপ দিচ্ছেন না কেন ইউনিশ সরকারকে, বর্ডারটা সিল করো? বর্ডার সিল না, জমি তো দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে জমি দিয়ে দেবে। 72টা আউটপোস্ট উন্মুক্ত রয়েছে। এই গত মাসে 2টো আউটপোস্টের জন্য জমি অধিগ্রহণ করেছে মাত্র, এখনো 70টা বাকি। সংসদে দাঁড়িয়ে এই অধিবেশনে অমিত শাহ নিজে বিবৃতি দিয়ে, তথ্য দিয়ে, কতগুলো লেটার পাঠানো হয়েছে, কতগুলো রিমাইন্ডার পাঠানো হয়েছে, সেগুলো দিয়ে বলা হয়েছে। এবং বিএসএফ এর আধিকারিক
যখন অপারেশন সিন্দুর চলে তখনও এই কথাটা বলেছে যে আমাদের 72টা পোস্ট উন্মুক্ত অবস্থায় রয়েছে, যেটা আমরা জমি পেলে সত্তর এটা করতে পারি এবং বাধা সৃষ্টি করতে পারে অনুপ্রবেশকারী। শুধু নয়, এখানে সার্বভৌমত্ব নিরাপত্তার প্রশ্ন রয়েছে, শুধু অনুপ্রবেশকারী নয়, এই করিডোর দিয়ে জঙ্গি ঢুকছে, এই করিডোর দিয়ে জামায়াত ঢুকছে, জেএমএম ঢুকছে, জামায়াত মুজাহিদিনরা ঢুকছে। আমি আপনাকে একটু আইনের কথাটা বলি। আগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী সীমান্ত থেকে মাত্র 15 কিলোমিটার ভিতরে ঢুকে ছানবিন বা তদন্ত করতে পারত, কিন্তু এই দ্বিতীয় মোদী সরকারের জামানায় সেই আইনে সংশোধন করে বিএসএফ এর ইখতিয়ার বাড়িয়ে 50 কিলোমিটার করা হলো। তাহলে এখন 50 কিলোমিটার এবার তাহলে তারা ছানবিন করছে না কেন? প্রশ্ন না, আইন শৃঙ্খলা রাজ্যে, আইন শৃঙ্খলা রাজ্যে বিএসএফ কে ধরে নিয়ে রাজ্যের থানা থেকে ট্রান্সফার করতে হয়। আপনি আবার কন্ট্রাডিক্টরি কথা বলছেন। আজকে 15 কিলোমিটার কিসের মাধ্যমে হয়েছিল? সংবিধান সংশোধনের মাধ্যমে, বিলের মাধ্যমে হয়েছিল। তার আগে একটা সময় ছিলই না, কোনো 15 কিলোমিটার ছিল না, জিরো ছিল। তখন জনসংখ্যা যখন স্বাধীন হয়েছিল, যখন স্বাধীনতা পেয়েছিল ভারতবর্ষ, তখন জনসংখ্যা আর আজকে 2025-এর জনসংখ্যা এক নয়। এটা আগামী দিনে 100 হতে পারে। বিএসএফ যদি মনে করে সার্বভৌমত্বের প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে যদি মনে করে, তাহলে সেটা হবে না। এখানে আমার একটা প্রশ্ন আছে, 26-এর ভোটের দামামা যখন আমাদের রাজ্যে বেজে, ভোটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, যখন বেজে গিয়েছে, তৃণমূলের কাছে সম্পর্কিত, মোটামুটি যখন বেজে গিয়েছে, তখন কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তে, মানে কাকদ্বীপ থেকে কালিম্পং পর্যন্ত তৃণমূল একটা প্রচারের আলোয় নিয়ে আসছে বিজেপি বাংলা বিরোধী। এই তকমা কিভাবে হাঁটাবেন নিজেদের দল থেকে? আরে সব থেকে বড় কথা, এই বাংলায় কি আছে? না আছে চাকরি, বেঁচে খেয়েছে, না আছে শিক্ষা ব্যবস্থা, সেটাকেও অরাজকতায় ভরিয়ে দিয়েছে, না আছে পরিযায়ী শ্রমিক, হাজার হাজার পরিযায়ী শ্রমিক যাচ্ছে, তাদের বলছে ফিরে এসো, ফিরে এসো বাবা। আজকে শ্রমিক তো শ্রমিক, মেধা শ্রমিক হতে পারে, কায়িক শ্রমিক হতে পারে। আজকে একটা কায়িক শ্রমিক যদি বলেন 100 দিনের ন্যূনতম মজুরি কত, 237 টাকা। আবার এটাই হচ্ছে কেরলে 358 টাকা, আবার এটাই হচ্ছে হরিয়ানায় যান 356 টাকা, অন্য রাজ্যে বেশি। এখানে পরিযায়ী শ্রমিক যদি ফিরে তো আসে, এখানে বিকল্প সংস্থান নেই, বিকল্প সংস্থান নেই। আজকে খাবে কি তারা? বিকল্প ব্যবস্থা নেই। আজকে পরিকাঠামো ভেঙে পড়েছে, পরিকাঠামো ভেঙে পড়েছে। আজকে সৌরভ গাঙ্গুলির নাম করে বলতে হচ্ছে। দাদা, অমরনাথ দাস থেকে জবাবটা নেব। শুভেন্দু অধিকারী উনি বললেন, পরিষ্কার কথা বললেন, এখানে কি আছে? এখানে তো কিচ্ছু নেই, চাকরি ব্যবস্থা নেই, ইন্ডাস্ট্রি নেই, কিচ্ছু নেই। স্বাভাবিক, আপনারা বাংলা বিরোধী বলছেন ওনাদেরকে, ওনারাও বলছেন এখানে কিছু নেই। তাহলে এখানে লড়াইটা কেন ওদের? এখানে ক্ষমতা আসার লোভীটা কেন? ও কিছু নেই মানে বাংলাকে রসাতলে যেতে দিতে সাহায্য করতে হবে, বাংলার মানুষের অধিকার খর্ব করা হবে, বাংলার মানুষের হক মারি হচ্ছে, হক মারি হচ্ছে। ছাত্ররা এখনো উচ্চশিক্ষায় ভর্তি হতে পারছে না, লজ্জা করে না? জয়েন্ট এন্ট্রান্সের ফল বার করতে পারেননি, লজ্জা করে না? আজকে সংখ্যালঘু দূষণের নামে ওটাকে আটকে রেখে দিয়েছেন। কোন জায়গা ঠিক আছে? নির্বাচন করেছেন, কলেজে কলেজে সংসদ খুলে টাকা তোলার একটা মেশিন খুলে রেখেছেন, ছাত্র সংসদ খুলে ডোনেশন কিসের হবে যদি ইন্ডিয়ান না থাকে? যদি ডোনেশন নেওয়া হবে কেন ছাত্রদের কাছ থেকে, যদি না নির্বাচন সংসদ হয়? সবাই চিল্লালে শোনা যাবে না। অমরনাথ দা, বিজেপির স্পষ্ট বক্তব্য যে আপনারা এদেরকে বাংলা বিরোধী বলছেন, বাঙালি বিরোধী বলছেন, আর বিজেপি বলছে এই বাংলায় কিছু নেই, যা আছে পুরোটাই শেষ করছে, দুর্নীতি তো আছে, মানছেন? দেখুন, সরকার থাকলে দুর্নীতি হবে, হ্যাঁ, সেই জায়গাটা কি কিছু কিছু শুনতে দিন, বলতে দিন। যারা দুর্নীতি করেছে আজকে, আপনি বলবেন পার্থচারী উনি বলেছেন কথাটা হচ্ছে, সেটা কিন্তু যে করেছে সে ভুগছে, যে করেনি সে কিন্তু ভোগে। শুভেন্দু অধিকারী নারদা কাণ্ডে উনি করেননি, আজকে কি সুন্দর ওয়াশিং মেশিনে ফ্রেশ হয়ে বেরিয়ে এসছে। উনি তো একবারও বলছেন না আমার শুভেন্দু চোর, আমার নেতা চোর, একবারও বলছেন কি? আমি বলতে পারি, উত্তরটা দিতে পারি, আমার কথাটা হচ্ছে বলে নিন, আমি বলছি। তাহলে এখানে শুভেন্দু অধিকারী যে লড়াই লড়ছেন, কথাটা হচ্ছে সবাইকে নিয়ে, সেই লড়াইটা তো বিফল লড়াই। আমি কিন্তু একটা প্রশ্ন ওনাকে করেছিলাম যে আপনাদের এজেন্ডাটা কি, কি নিয়ে লড়তে? এখানে যখন কিছু নেই তখন অভয়াকে নিয়ে একটা, সত্যি কথা খুব দুঃখজনক ব্যাপার, তাকে নিয়ে আপনার লড়াই শুরু করেছে। আর একটা নারী শক্তি, যে নারী শক্তি দূর দূরান্ত আপনি অন্য স্টেটে দেখবেন যেখান থেকে এমএলএরা জড়িত রয়েছে,
তো এরপরে নেক্সট এজেন্ডাটা আপনি দেখেছেন, এর আগেও বলেছি, দিলীপ ঘোষকে নিয়ে কিছুদিন আগে খুব মন্তব্য হলো, দেখুন কিভাবে জড়িত নারী। অলরেডি শ্রমিক ভট্টাচার্যের তো রেকর্ড রয়েছে, কথাটা হচ্ছে। তো যাদের টপমোস্ট লিডার ওরা, যারা বাংলাকে দেখে মানুষ বাংলাকে বিজেপি দেবে, নন ওয়ান ইজ ফ্রেশ, কেউ তো ফ্রেশ নেই। তার মানে তো চোর তো সকলকে চোর ভাববে। আজকে একটা এফআইআর করেননি কেন? কেন এফআইআর করেননি কেন? দিলীপ ঘোষের এগেন্সটে এফআইআর করেননি কেন? দিলীপ ঘোষই অভিযোগ, অশোক গঙ্গোপাধ্যায়কে যেমন হিউম্যান রাইটস থেকে সরিয়েছিলেন, শুধু সোশ্যাল সাইটে ছেড়ে আজকে ক্ষমতা থাকলে করে দেখান শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে, ক্ষমতা থাকলে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করে দেখান। এফআইআর কই করবেন? নারদা কাণ্ডে তো এফআইআর তো গভর্নমেন্টই করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট। আরে সেখানে আপনি আবার বলছেন কেন? আপনি শ্রমিক ভট্টাচার্য তার ব্যক্তিগত জীবনে কি করেছে সে মহিলাকে আপনি কি প্রশ্ন করেন? আরে সরকার প্রমাণ করে দেখাক, প্রমাণ করে দেখাক। সোশ্যাল সাইটের কথা নিয়ে বলবেন না। কোন মহিলা এসে এফআইআর করেনি, না দিলীপ ঘোষের ক্ষেত্রে, না শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে। আর রাজন্যা কি বলছে সেটা শুনে তো ব্যবস্থা নিন। আপনাদের মনোজিৎরা কি করছে? হ্যাঁ, তার জন্যই করেছে তো, তার জন্যই করেছে। মনোজিৎরা কি করে বেড়াচ্ছে, কত হাজার হাজার মনোজিৎ রয়েছে, তৃণমূল প্রোডাকশন করছে, সেটা দেখেন। মনোজিৎ ঠিক করেছে, মনোজিৎ ঠিক করেছে, জাস্টিফাই করছেন, জাস্টিফাই করছেন। রাজন্যা যেটা বলছে সেটা বেঠিক বলেছে, রাজন্যা বলছে। আপনি যখন পারছেন না অন্য জায়গায় চলে আসছে টপিকসে। আচ্ছা, এবার চোরের গল্পটা বলি, আপনাকে বলেন উত্তরটা দিতে দেবেন। নারদার কথা দিয়ে বলি বলুন। আজকে সব থেকে বড় কথা, এই রাজ্যে কোনো যদি চুরি হয়, প্রথমত হচ্ছে নারদা কাণ্ড হচ্ছে একটা ব্রাইবের ব্যাপার ছিল। কে ব্রাইবটা দিয়েছিল? তৃণমূলের সাংসদ কেডি সিং ব্রাইবের টাকা দিয়েছিল সাংবাদিককে, সাংবাদিক তৃণমূলের সাংসদদেরকে ব্রাইবগুলো দিয়েছিল। তাহলে আজকে সেটা একটা ঘুষের ব্যাপার। তার পরবর্তী যেগুলো হয়েছে একটা অর্গানাইজড ক্রাইম, স্টেট স্পন্সার্ড একটা ক্রাইম হয়েছে, করাপশন হচ্ছে স্টেট স্পন্সার্ড, কারণ পুরো ডিপার্টমেন্ট যুক্ত, কোনো পার্থ চট্টোপাধ্যায় একা নয়। সেখানে হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি থেকে শুরু করে পুরো সরকারটা যুক্ত। আজকে সুপার নিউমেরিক পদ সৃষ্টি হচ্ছে, মুখ্যমন্ত্রী মিটিং করছে, সেখানেও বলা আছে, সংবিধানগতভাবে বলা আছে বিরোধী দল নেতাকে রাখতে হয়, তাকে রাখা হয়নি। টোটাল অর্গানাইজড ক্রাইম। আর এখানে যদি ব্রাইবের প্রশ্নটা এসেই যায়, তাহলে সরকার কি জেনে বুঝে, কেডি সিং যেহেতু ঘুষ দিয়েছিল বলে জেনে বুঝে রাজ্য পুলিশ এফআইআর করেনি? কখন সেন্ট্রাল এজেন্সি করবে তার অপেক্ষা করেছিল? কেন করে না? কেন করে ছেড়ে দেয়? আজকে এই খাদ্য কেলেঙ্কারিতে, আজকে রেশন খাওয়া চোর জ্যোতিপ্রিয় মল্লিক এফআইআর হয়েছে, ব্যবস্থা নেয়নি কেন? আজকে বাকিবুলদের বিরুদ্ধে ব্যবস্থা রাজ্য সরকার নেয়নি কেন? কেন সেন্ট্রাল এজেন্সির উপর ভরসা করতে হবে? রাজ্যের তো ব্যবস্থা রয়েছে, রাজ্যের গোয়েন্দা বিভাগ রয়েছে। বালুদার নামে যখন হয়েছিল তখন একটা মামলা হয়েছিল, 75 টাকার একটা মামলা হয়েছিল, 75 টাকার মামলা হয়েছিল, আর তার মেয়ে 4 কোটি টাকা টিউশনি করে। ওই প্রশ্নে আসবেন না, বলতে দিন। আপনি যখন ব্যাখ্যা করে দেবেন এখানে বলে জনগণকে ভুল বোঝাবেন না। প্র্যাকটিক্যালটা বলতে দিন না, ওনার উত্তরটা নেই আমরা। আপনি যখন জানেন যে বালুদার একটা দোষ ছিল 75 টাকা, একটা আটা, সেটাও টাকা দিয়ে ক্লিয়ার করে এসেছিল, নো মোর, ওনার নামে কোনো কমপ্লেন নেই, শুধু ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র করে আজকে একটা বলে দিই, অমরনাথ দাদাও জানেন এই উত্তর 24 পরগনা জেলার ছেলে, তাই তো? আপনি গিয়ে খোঁজ নিন। আমাকে বলছি, একটা জায়গা বলে দিচ্ছি, হাবড়ায় গিয়ে হাবড়ার ঘোষপাড়ার যে সমবায় সমিতিটা ছিল, সেই সমবায় সমিতির জমি, বিল্ডিং জ্যোতিপ্রিয় মল্লিক বেচেছে এবং 33,000 আমানতকারীর টাকা আত্মসাৎ হয়েছে। সেখানে 7,000 আমানতকারীর টাকা ফেরত দেওয়ার জ্যোতিপ্রিয় মল্লিক ব্যবস্থা করছে হাতে পায়ে ধরে। যান, আমি দায়িত্ব নিয়ে বলছি, যান সমবায় সমিতির। আপনি জানেন বলেই আপনাকে বললাম, কেস হয়েছিল না হয়নি? কেস হয়েছিল তো, কেস চলেছিল এবং কেসে প্রুভড হয়ে গেছে, আত্মসাৎ হয়েছে। আপনি জানেন টাকা পেয়ে গেছে, আপনি জানেন কেন জ্যোতিপ্রিয় মল্লিক টাকা দিতে যাচ্ছে? আপনি হয়তো জানেন না, পার্টি থেকে টাকা দিচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক উপস্থিত থেকে।
এইসব কথা বলবেন না। তার মানে জনগণের টাকা চুরি করবে, পার্টি তার ক্ষতিপূরণ করবে, জনগণের থেকে ট্যাক্স ওসুল করে। আমরা উভয় পক্ষকেই থামাচ্ছি। আমরা একদম আমাদের এই খোলা বিতর্কের একদম শেষ পর্যায়ে এসে শেষ পর্যায়ে আছি। বলুন আপনার কি প্রশ্ন, তারপরে আমি প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে ওনার কাছে একটা ছুরি দিচ্ছে অভয়াকে নিয়ে যেভাবে ওনারা রাজনীতি করছে, একটা নিরীহ মেয়ে মারা গেছে, খুব দুঃখের ব্যাপার যেভাবে, তো সেইখানে কি সিবিআই ইনকোয়ারি হয়নি, সঠিকভাবে হয়নি? আজকে যে বিচারটা মানুষ চাইছে, কার কাছে চাইছে? সিবিআই তদন্ত তো হয়েছে। তো শুভেন্দুবাবু যখন সিবিআই চালিয়ে সারা বাংলা যখন কাঠির মতো নাচাতে শুরু করেছেন, তখন অভয়ার বিচারের জন্য সিবিআইয়ের কাছে দাবি করছেন না কেন? উত্তরটা দেবো, নবান্ন গিয়ে এই দেব উত্তরটা। ভালো লাগলো কথাটা শুনে। শুভেন্দু ফোবিয়ায় ভুগছে টোটাল তৃণমূল দল। আর সিবিআইয়ের কথা যেটা আসি, আজকে অমরনাথদা যেটা বলছে সিবিআইয়ের কথা, আমরাও সিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট নই। আমাদের বিরোধী দলনেতা থেকে শুরু করে আমরা যারা পার্টির আছে, আমি একজন কোন সন্ধান বলতে দিন না, এই তো মুশকিলটা হয়ে গেছে। শাসক দলকে ধৈর্য ধরতে হয়, বিরোধীরা সমালোচনা করবে, প্রশ্ন তারা করবে, প্রশ্ন এখানে উল্টো হচ্ছে, শাসক দল করছে। উত্তরটা এ রাখুন। আজকে আপনি বলুন না, দিদিভাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সারা দিনে নগরপালের সঙ্গে আমার 8-10 বার কথা হয়েছে। সেই ফোন আলাপটাই অডিওটা ফ্ল্যাশ করুন না, কি কথাবার্তা হয়েছে 8-10 বার, কেন টেম্পারিং করা হলো ওই আরজিকরের বাথরুম, কেন প্রমাণ লোপাট করা হলো? এই যে 3 দিনে যা প্রমাণ লোপাট করবার, আজকে এই কথাটা অডিওটা প্রকাশ করে দিন। এর মতো নয়, নগরপাল আর এই তো কথা হচ্ছে, সিবিআই পর্যন্ত যেতেই হবে না। তো আপনি বলুন না, আজকে যারা দেখেছিলাম সেই হচ্ছে টেম্পার করবার জন্য, প্রুফ টেম্পার করবার জন্য সিনে রুমে ছিল, তারা আজকে ঘুরে বেড়াচ্ছে। একটা ব্যাপার হলো, উনিও বিজেপিও কিন্তু সিবিআই তদন্তেতে খুশি না, অবশ্যই তার গতি অনুযায়ী সন্তুষ্ট নয়, অবশ্যই অভয়ের প্রশ্নে সন্তুষ্ট নয়। আমরা সত্যিটাকে সত্যি বলি। আর এটা শুভেন্দু ফোবিয়া পুরো তৃণমূলের। এত বড় নেতা একটা ছোট্ট পুটি মানুষের কাছে সবাই একটা আমার কাছে আসে, তার কাছে আমি ভয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু বলেছে তো, শুভেন্দু লিডার তিনি বলেছেন ভবানীপুরে দাঁড়ায়, ভবানীপুরে উনি দাঁড়াবেন, ওনার জায়গায় হারাবে। আমরা একদম অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে অমরনাথ দার কাছেও যেমন আমার একটা শেষ প্রশ্ন থাকবে, তেমন দাদা 26-এর যে বিধানসভা ভোটে তো দামামা মোটামুটি বেজেই গেছে, তো 26-এ আপনাদের মূল প্রচার কি হবে বিজেপির বিরুদ্ধে? দেখুন, একদম এক লাইনে তো এই দেখুন, আমরা এসআইআর এর বিরোধিতা করছি, এনআরসি বিরোধিতা করছি। আমার কথাটা হচ্ছে, আমাদের মূল এজেন্ডা থাকবে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পগুলো নিয়েছে, যেসব জায়গা কথাটা হচ্ছে, এবং ভারতীয় জনতা পার্টি আজকে যেখানে ডবল ইঞ্জিন বলেছে, এক জায়গাও কিন্তু ডবল ইঞ্জিনের মধ্যে কাজ করেনি। উনি যে শুভেন্দুবাবু বলেন না 3000, এক লাইনে। তো সুতরাং আমাদের কিন্তু এজেন্ডা মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি ঠিক করে দেবে, সেটাই আমরা সেই গাইডলাইন মেনে কিন্তু আমরা চলবো বিরোধিতা। দাদা, এই যে 26-এর নির্বাচনে যাওয়ার আগে বিজেপি প্রধান বিরোধী দল রাজ্যে, বিজেপির প্রধান এজেন্ডা কি হবে তৃণমূলের বিরুদ্ধে? দেখুন, উনি আগেই স্বীকার করে নিয়েছেন বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, কারণ বিরোধী দলগুলোর মধ্যে বিজেপিকেই বেছে নিয়েছে। বিজেপির বিরুদ্ধে প্রচার করবে, ভুল প্রচার করবে, কারণ কমিশন হচ্ছে অটোনমাস বডি, বিজেপির নয়। এবং আপনাকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করতে পারে না, স্টিকার লাগানো সরকার, এই বন্যাতে কলকাতায় রাস্তাঘাট বুঝেছি, কিন্তু পাশাপাশি কেন্দ্র সরকার যে উন্নয়ন চায় তার 100-র উপর শুধু লোকাল ট্রেন বাড়িয়েছে। আজকে পূর্বাঞ্চলে প্রথম এসি রেক দেওয়া হয়েছে লোকাল ট্রেনে। আজকে বন্দে ভারত কতটা, অমরনাথ দাও আজকে উন্নয়ন প্রশ্ন, এবং পাশাপাশি এই তো আপনার তো শেষ হয়ে গেছে। আরে ট্রেনটা তো উন্নয়ন নয়, ট্রেনটা উন্নয়ন নয়, লোকাল ট্রেন।
রাস্তার কানে দেখা, বাড়ির টাকা। আরে আপনারা স্টেপ নিন, নির্বাচন কমিশন যেমন বলছে আজকে যে চুরি করেছে, চুরি করেছেন চোর ধরুন, টাকা নিন। আজকে অডিট হয় না, অডিট রিপোর্ট পাঠায় না 4 বছর অডিট রিপোর্ট পাঠায় না, কোন দপ্তরের অডিট রিপোর্ট পাঠায়নি। আমাদের স্টুডিওতে দুই অতিথিকে আমরা অত্যন্ত ধন্যবাদ দিই। তবে একটা জিনিস ভালো লাগলো যে বিতর্ক দুই রাজনৈতিক দল শাসক বিরোধীর মধ্যে থাকবে এবং সেটা চলবেও, এবং কখনো উচ্চগ্রাম কখনো নিম্নগ্রামে সেই প্রভাব প্রবাহিত হবে। তবে একটা ভালো লাগলো, তৃণমূল যেমন উন্নয়নের কথা নিয়ে আগামী ভোটের ময়দানে প্রচারে নামবে, বিজেপিও কিন্তু ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের কথা নিয়ে প্রচারে নামবে, এটাই ভালো লাগলো। আজকের খোলা বিতর্ক এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।